ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিন পর্যন্ত আমরা এটা পড়িয়েছি যে গুপ্ত সাম্রাজ্য হচ্ছে রুলারদের সম্পর্কে, তারপরে তার অ্যাডমিনিস্ট্রেশন, তার সোসাইটি সম্পর্কে, ইকোনমিক সিস্টেম পড়িয়েছি, তারপরে তার রেভিনিউ সিস্টেম পড়িয়েছি। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বর্ধন সাম্রাজ্য বা পুষ্যগুপ্ত। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হচ্ছে ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো স্টার্ট করা যাক। বর্ধন ডাইনেস্টি বা পুষ্যভূতি বংশ, ঠিক আছে। হচ্ছে তাহলে যেটা পড়ছে সেটা হচ্ছে পুষ্যভূতি বংশ বা বর্ধন ডাইনেস্টি। আচ্ছা, এই ডাইনেস্টিটা কোথায় গড়ে উঠেছে, এই বংশটা? এটা থানেশ্বরে 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 গড়ে উঠেছিল, ঠিক আছে। থানেশ্বরটা কোথায় অবস্থিত বর্তমান কালে? থানেশ্বর হরিয়ানার কুরুক্ষেত্রতে 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 অবস্থিত অবস্থিত এই সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট রুলারের নাম কি? প্রভাকর বর্ধন। প্রভাকর প্রভাকর বর্ধন ছিলেন এই সাম্রাজ্যের বা এই বংশের প্রথম গুরুত্বপূর্ণ রুলার, ঠিক আছে। এনার মৃত্যুর পর, অর্থাৎ প্রভাকর বর্ধনের মৃত্যুর পর কে সিংহাসন আরোহণ করেছিলেন? ওনার পুত্র রাজ্যবর্ধন। প্রভাকর বর্ধনের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেছিলেন কে? আরোহণ করেছিলেন ওনার পুত্র রাজ্যবর্ধন, ঠিক আছে। আচ্ছা, এই রাজ্যবর্ধনের পর কে সিংহাসন আরোহণ করেছিলেন? রাজ্যবর্ধনের পর সিংহাসনে বসেছিলেন কে? হর্ষবর্ধন, ঠিক আছে। আচ্ছা, হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেছিলেন 606 এডিতে বা খ্রিস্টাব্দে, ঠিক আছে। 606 এডিতে হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেছিলেন। চালুক্য রেকর্ডস থেকে জানা যায় যে হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা হয়। চালুক্য রেকর্ড থেকে জানা যায় যে হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা হয়। হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ। তাহলে কি চালুক্য রেকর্ড থেকে জানা যায় যে হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলে ডাকা হতো বা উপাধি দেওয়া হয়েছিল। এই সকলোত্তর পথনাথের অর্থ কি? যার মানে পুরো উত্তরের বা সম্পূর্ণ উত্তরের লর্ড, যিনি সম্পূর্ণ উত্তরের লর্ড বা ঈশ্বর,
ঠিক আছে, এবারে আসি যে এনার সময় সাম্রাজ্যের বিস্তার কতদূর হয়েছিল। হর্ষবর্ধনের সময় হর্ষবর্ধনের সময় সাম্রাজ্য নর্দার্ন ইন্ডিয়া, ইস্টার্ন রাজস্থান এবং গঙ্গা ভ্যালি পর্যন্ত বিস্তার ঘটেছিল। ইনি হর্ষবর্ধন চীনের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনে জড়িয়েছিলেন। তাহলে কি হর্ষবর্ধন চীনের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি করেছিল। তাহলে কার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি করেছিলেন? চীনের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন হর্ষবর্ধন তৈরি করেছিলেন। হর্ষবর্ধনের সাথে হিউয়েনসাং ভারতে এসেছিলেন। হ্যাঁ, হিউয়েনসাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময়, হর্ষবর্ধনের শাসনকালে। ঠিক আছে, তাহলে কি হিউয়েনসাং কখন ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের শাসনকালে। তিনি কত বছর হর্ষবর্ধনের শাসনকালে ছিলেন? 8 বছর তিনি হর্ষবর্ধনের সাম্রাজ্যে ছিলেন। ঠিক আছে, এবারে আসছি হিউয়েনসাং কি কি বলেছেন হর্ষবর্ধন সম্পর্কে। হিউয়েনসাং বলেছেন যে হর্ষবর্ধনের সময়ে দুটি মোস্ট সেলিব্রেটেড ইভেন্ট ছিল, ইভেন্টস ছিল, ঠিক আছে, বা পালন করা হতো। সেই দুটির মধ্যে প্রথমটা কি ছিল? একটা ছিল কনৌজ অ্যাসেম্বলি, একটা ছিল প্রয়াগ অ্যাসেম্বলি। ফার্স্টে ছিল কনৌজ অ্যাসেম্বলি, আর সেকেন্ডটা ছিল প্রয়াগ অ্যাসেম্বলি। ঠিক আছে, তাহলে আচ্ছা, এই কনৌজ অ্যাসেম্বলি প্রয়াগ অ্যাসেম্বলিটা কি? এই দুটো হচ্ছে, ফার্স্টটা হলো কনৌজ অ্যাসেম্বলি। ঠিক আছে, এই কনৌজ অ্যাসেম্বলিটা মেইনলি হচ্ছে হিউয়েনসাং এর অনারে এটা শুরু হয়েছিল প্রথমে। তাহলে কার অনারে শুরু হয়েছিল? এটি প্রথমে হিউয়েনসাং এর অনারে শুরু হয়েছিল। পরবর্তীকালে এই অ্যাসেম্বলি করার প্রধান উদ্দেশ্য কি হয়ে দাঁড়ায়? যে বৌদ্ধ ধর্মের মহাযানকে মানুষের কাছে পপুলার করাই ছিল পরবর্তীকালে এই অ্যাসেম্বলির প্রধান উদ্দেশ্য। তাহলে বৌদ্ধ ধর্মের মহাযান মানুষের কাছে পপুলার করা ছিল এই অ্যাসেম্বলির প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রয়াগ অ্যাসেম্বলি। ঠিক আছে, এই প্রয়াগ অ্যাসেম্বলিটা কি ছিল? এটি একটি ধর্মীয় উৎসব ছিল।
ঠিক আছে, এই অ্যাসেম্বলিটা অ্যাকচুয়ালি ছিল একটা ধর্মীয় উৎসব। আচ্ছা, এই ধর্মীয় উৎসবটি কোথায় কোথায় পালন করা হতো? আচ্ছা সরি, তার আগে বলে দিই, এই উৎসবটি প্রতি 5 বছর অন্তর পালন করা হতো। এই উৎসবটি প্রতি 5 বছর অন্তর পালন করা হতো। আচ্ছা, এইটা কোথায় কোথায় হতো? এটা হচ্ছে গঙ্গা, যমুনা, যমুনা, আর ছিল সরস্বতী, রিভারের ধারে এই উৎসবটি হতো। রিভারের ধারে এই উৎসবটি পালন করা হতো। ঠিক আছে, অনেকের মতে এই উৎসব থেকে কুম্ভ মেলার সৃষ্টি হয়। অনেকের মতে এই উৎসব থেকে কুম্ভ মেলার উৎপত্তি। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হলো হর্ষবর্ধন শৈব ধর্মকে অনুসরণ করতেন। ঠিক আছে, হর্ষবর্ধন তো শৈব ধর্মকে অনুসরণ করতেন ঠিকই, কিন্তু তিনি অন্য ধর্মকে সমান গুরুত্ব দিতেন, বা উনি অন্য ধর্মকে রেসপেক্ট করতেন, সমান রেসপেক্ট করতেন বা সম্মান করতেন। ঠিক আছে, কিন্তু হিউয়েন সাং বলেছেন যে হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। ঠিক আছে, তাহলে নেক্সট যেটা আসছে, এছাড়াও তিনি বলেছেন যে হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয় কে আরো ডেভেলপ করেছিলেন, আরো উন্নতি করেছিলেন। কাদের জন্য করেছিলেন? বুদ্ধিস্ট মংদের জন্য। ঠিক আছে, আর এই হচ্ছে নালন্দা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? নালন্দা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কুমার গুপ্ত। ঠিক আছে, তাহলে কুমার গুপ্ত কে ছিলেন? কুমার গুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শাসক ছিলেন তিনি, এবং তিনি ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবারে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে সেটা হলো হর্ষবর্ধন সংস্কৃততে নাটক লিখেছিলেন। কি নাটক? একটা ছিল হচ্ছে রত্নাবলী, আরেকটা ছিল হচ্ছে প্রিয়দর্শিকা। একটা ছিল রত্নাবলী, একটা ছিল প্রিয়দর্শিকা, একটা হলো, আর থার্ডটা হলো নাগ নন্দ। ঠিক আছে, হর্ষবর্ধন সংস্কৃততে নাটক লিখেছিলেন 3টি,
তিনটি সংস্কৃততে তিনটি নাটক লিখেছিলেন, একটা ছিল রত্নাবলী, একটা ছিল প্রিয়দর্শিকা, একটা ছিল হচ্ছে নাগনন্দ। ঠিক আছে, নেক্সট একটা হলো, এবারে আসি হর্ষবর্ধনের সময়কালে লেখা কিছু গ্রন্থ, যারা ওনার স্কলাররা যেসব গ্রন্থ লিখেছিলেন সেটা হচ্ছে, একটা হলো ফার্স্ট হচ্ছে হর্ষচরিত ও কাদম্বরী। কাদম্বরী এটা কে লিখেছিলেন? কাদম্বরী লিখেছিলেন ছিলেন বাণভট্ট। বাণভট্ট। ঠিক আছে, নেক্সট নেক্সট হলো সূর্য শতক। একটা হলো সূর্য শতক, একটা হলো ময়ূর শতক। শতক এটি লিখেছিলেন লিখেছিলেন কে লিখেছিলেন? এটা লিখেছিলেন ময়ূর। ঠিক আছে, তাহলে হর্ষচরিত আর কাদম্বরী লিখেছিলেন বাণভট্ট, আর সূর্য শতক আর ময়ূর শতক লিখেছিলেন হচ্ছে ময়ূর। ঠিক আছে, এই বাণভট্ট আর ময়ূর এরা দুজনেই ছিলেন হচ্ছে হর্ষবর্ধনের সময়কালের বা হর্ষবর্ধনের শাসনকালে দুজন স্কলার। ঠিক আছে, আমাদের তাহলে বর্ধন এবং পুষ্যবর্তী বংশ ডাইনাস্টিটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আসবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।